ইচ্ছা আছে স্বামীজির রাজযোগ নিয়ে যে সমস্ত আলোচনা আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা এবং ভিডিও তৈরি করা। তবে আজকে রাজযোগ আলোচনা প্রসঙ্গে স্বামীজি একটি গল্প বলেছিলেন, সেই গল্পটি আজকে শোনাব। ভগবানের সাধনা বা নিজের জীবনের উন্নতি কখনোই একদিনে হয় না। এক লাফে পাহাড়ের চূড়ায় ওঠা যায় না। একটু একটু করে এগোতে থাকলে ঠিক সঠিক গন্তব্যে পৌঁছানো যায়। এক রাজা ছিলেন বড় অত্যাচারী। তিনি প্রজাদের উপর বড় অত্যাচার করতেন। নিজের আনন্দ, নিজের সুখ সুবিধা হলেই হলো, প্রজাদের দিকে তিনি ফিরেও চাইতেন না। ভারতবর্ষে বহু ভালো রাজাও ছিল, আজও তাঁদের কথা লোকে স্মরণ করে, দেবতাদের মতো তাঁদের ভক্তি করে। নিজের ছেলের মতোই তাঁরা প্রজাদের ভালোবাসতেন। নিজের ছেলের জন্য বাবা যেমন ভাবেন, তার শিক্ষার ও সুখ সুবিধার ব্যবস্থা করে দেন, রাজারাও প্রজাদের জন্য ঠিক সেরূপ করতেন। রাজাদের মধ্যে কেউ কেউ এমনও মনে করতেন তিনি যেন প্রজাদের সেবক। বিশাল মানব সমাজের সেবার ভার ভগবান তাঁর উপর দিয়েছেন। আবার সকল মানুষের মধ্যে ভগবান বিশ্বাস করতেন কেউ কেউ। কাজেই প্রজাদের সেবা করলেই সেই ভগবানের সেবা করা হয়। কেউ কেউ আবার এমনও মনে করতেন রাজ্য, রাজধানী, রাজবাড়ি সকলই প্রজাদের। রাজকোষ প্রজাদেরই ধনভাণ্ডার। প্রজাদের সেবক রূপে রাজা সেগুলি রক্ষা করতেন এবং প্রজাদের উন্নতির জন্য ব্যয় করতেন। নিজের সুখের ও আনন্দের জন্য তিনি রাজভাণ্ডার থেকে এক পয়সাও খরচ করতেন না। খাওয়া পড়ার জন্য যা খরচ হতো নিজের কাজের মাইনে বাবদ শুধু তাই রাজভাণ্ডার থেকে নিতেন। রাজা রানী সকলেই থাকতেন বড় সহজভাবে, একেবারে সাধারণ লোকের মতো। কিন্তু আজ যে রাজার কথা বলছি তিনি ছিলেন এসবের একেবারে বিপরীত। মানুষ যেমন দুধ খাওয়ার জন্য ও চাষ করার জন্য গরু পোষে, খাবার জন্য ছাগল, হাঁস, পায়রা পোষে, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর, ইঁদুর ধরার জন্য বেড়াল পোষে, তিনি ঠিক সেরূপ কেবল নিজের জন্যই প্রজাদের পালন করতেন। টাকা পয়সা নিজের খেয়াল মতো যেখানে সেখানে তিনি খরচ করতেন। রাজকোষ শূন্য হচ্ছে দেখলে প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে জোর করে তিনি টাকা আদায় করতেন। যখন তখন যার তার মাথা কেটে ফেলতেন। যাকে তাকে বন্দি করে রাখতেন পাহাড়ে পর্বতে। বাঘের মুখে লোকজন ছেড়ে দিয়ে মজা দেখতেন। কোনরূপ বিচার বা ন্যায়ের ধার ধারতেন না। রাজার অত্যাচারে দেশের লোক দিন দিন বিরক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কিছু বলতে কারোর সাহস হতো না। কারণ যেই বলতে চেষ্টা করবে তার ভাগ্যেই মহা বিপদ আসবে, হয়তো তার মাথাটাই কাটা পড়ে যাবে, অথচ ফল কিছুই হবে না। এই জন্য দেশের লোক চুপ করে সব অত্যাচার অবিচার সয়ে যেতে লাগলো। মানুষের অন্তরে মহাশক্তিরূপে ভগবান বাস করছেন। অত্যাচার, অবিচার, অধর্ম যখন চরমে ওঠে আর মানুষের অন্তরের দেবতাকে গিয়ে যখন স্পর্শ করে, তখন মানুষের ভেতরে সেই মহাশক্তির জাগরণ হয়। ঘুমন্ত সাপ যেমন ফনা তুলে দাঁড়ায়, কোনো ভয়ই তাকে আর চেপে রাখতে পারে না। ওই রাজ্যে ওঠে বিদ্রোহের তাণ্ডব লীলা। রাজার অত্যাচারে ক্রমে ক্রমে রাজ্যে দু একটা স্থানে বিদ্রোহের সূচনা দেখা গেল। রাজা তখন তাঁর সমস্ত শক্তি ও উৎসাহ নিয়ে বিদ্রোহ দমন করতে গেলেন। দোষী নির্দোষ বিচার না করে বহু লোকের মাথা কাটলেন, বহু লোককে দেশ থেকে তাড়িয়ে দিলেন। অবশিষ্ট গ্রামবাসী, ছেলে মেয়ে, বুড়ো বুড়ি সকলকে তার সিপাই দিয়ে খুব মার খাওয়ালেন। তারপর মনের আনন্দে ঘরে ফিরে গিয়ে ভাবলেন খুব বীরের কাজ করে এসেছেন, আর কোথাও বিদ্রোহ হবে না। নদীর জল যখন পাহাড় থেকে সাগরের দিকে ছুটে যায়, পথের কোনো বাঁধাই তাকে আর বেঁধে রাখতে পারে না। কিছুতেই বিদ্রোহ থামল না। অত্যাচার করে যত থামাতে চান বিদ্রোহ ততই বেড়ে যায়। দেখতে দেখতে সারা দেশময় ছেলে বুড়ো সকলের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। দেশের বড়রা সকলে মহাচিন্তিত হয়ে পড়লেন, কিন্তু রাজাকে বোঝাবার বা থামাবার সাধ্য কারোর নেই। অনেক ভেবে চিন্তে তাঁরা ঠিক করলেন তাঁদের কজন
মন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করে সব বলবেন। যেভাবে দেশে শান্তি ফিরে আসে মন্ত্রীর সঙ্গে তার পরামর্শ করবেন। রাজা ছিলেন যেমন খারাপ, তার মন্ত্রী ছিলেন তেমনই বড় ভালো মানুষ। দেশের লোককে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাদের দুঃখের সব সংবাদ তিনি রাখতেন। কিন্তু কি করে যে তাদের রক্ষা করা যায় মন্ত্রী তা ভেবে পেতেন না। রাজার স্বভাব যে তার ভালো করেই জানা ছিল। তবুও সাহসে ভর করে তিনি একদিন রাজাকে বললেন, মহারাজ, যদি দাসের অপরাধ না নেন তাহলে আপনার কাছে দু একটি কথা বলতে চাই। রাজা বললেন, কি চাও? মন্ত্রী বললেন, মহারাজ, আপনি এই রাজ্যের মালিক, আপনি আপনার প্রজাদের মা বাপ, আপনি যা করবেন তাই হবে। আপনি প্রজাদের লেখাপড়া শেখাবার কোনো ব্যবস্থা করছেন না। রাজ্যে যাতে ধীরে ধীরে ধনবল জনবল বৃদ্ধি পায় সে চেষ্টাও আপনি করছেন না। আজকাল নানা স্থানে প্রজারা আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সংবাদ পায়। যদি বিদ্রোহের আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে যে কি হবে আমি ভেবে পাইনি। মন্ত্রীর কথায় রাজা মনে মনে বড় বিরক্ত হলেন। খুব গম্ভীর হয়ে তিনি উত্তর দিলেন, মন্ত্রী, আজ যে কথা তুমি মুখে উচ্চারণ করলে আর দ্বিতীয়বার যেন তোমার মুখে সে কথা না শুনি। প্রজাদের বিদ্রোহে ভয় পাবার লোক আমি নই। দুদিন অপেক্ষা করো, দেখো রাজ্যের ঘরে ঘরে যদি আমি আগুন না জ্বালাই, মানুষের মাংসে কাক শকুন শিয়াল কুকুরের যদি মহাভোজ না লাগাই, রাজ্যে যদি রক্তের বন্যা বয়ে না যায় তাহলে আমার নাম পাল্টে রেখো। যদি তুমি মন্ত্রী না হয়ে আর কেউ হতে তাহলে আমার পিপাসিত তরবারি এখনই তোমার রক্ত পান করে শান্তি লাভ করত। দুহাতে মন্ত্রী রাজার পা দুখানি জড়িয়ে ধরে বললেন, আমার প্রাণের জন্য আমি ভাবিনে মহারাজ। দুঃখী প্রজাদের আকুল ক্রন্দন আমার অন্তরকে ব্যথিত করে তুলেছে। আপনার পায়ে ধরি মহারাজ, আপনার প্রজাদের মুখের দিকে তাকান। তাদের পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, মুখে নেই হাসি, প্রাণে নেই শান্তি। আপনি তাদের উপর অত্যাচার করে তাদের দুঃখের বোঝা আর বাড়াবেন না। তাদের চোখের জল অভিশাপ রূপে আমাদের মাথায় এসে পড়বে। এখনো সময় আছে। আপনি যে পথে যাচ্ছেন সেটি ঠিক নয়, ফিরে আসুন। বলতে বলতে মন্ত্রীর দু চোখ বেয়ে জল পড়তে লাগলো, কিন্তু তার কথা রাজার অন্তর স্পর্শ করতে পারল না। মহাবিরক্ত হয়ে রাজা বললেন, উপদেশেরও একটা সীমা আছে মন্ত্রী, কিন্তু তুমি তা ছাড়িয়ে যাচ্ছ। কি সাহসে তুমি এসব ধর্মকথা আমার কাছে বলতে এসেছো আমি তাই ভাবছি। জানো মন্ত্রী, ধর্মকথা কবিতা আর রাজনীতি এক নয়। যদি ধর্ম করতে প্রাণ চাই, কবিতায় মেতে ওঠে মন, আমার কাজ থেকে অবসর নাও না কেন। তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, আর কখনো তোমার মুখে যেন এরূপ ধর্ম উপদেশ না শুনি। মহা দুঃখে মন্ত্রী বাড়ি ফিরে গেলেন। মনে মনে বললেন, ভগবান, রাজাকে সুমতি দাও, রাজ্য রক্ষা করো। একদিন রাজ্যের কজন বাছা বাছা লোক মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মন্ত্রীর বাড়ি এসে উপস্থিত হলেন। খুব আদর যত্ন করে মন্ত্রী তাঁদের বসালেন। তিনি খুব মনোযোগ দিয়ে তাঁদের সব কথা শুনলেন। একে একে তাঁরা রাজার অত্যাচারের কাহিনী, প্রজাদের দুঃখের কথা বলতে লাগলেন। দুঃখে মন্ত্রীর চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, আমি সবই জানি। দেশের কথা ভেবে আমার আহার গেছে, নিদ্রা গেছে, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পায়নি। আপনারা দেশের গণ্যমান্য লোক, আপনারাও ভাবুন। আমাদের সকলের চেষ্টায় হয়তো এমন একটা পথের সন্ধান পাওয়া যাবে যাতে রাজা প্রজা রাজ্য সকলেরই মঙ্গল হবে। মন্ত্রীর কথায় ও সদয় ব্যবহারে তাঁরা সকলেই একটা তৃপ্তি পেলেন অন্তরে। দেশের কথা ভাবতে ভাবতে তাঁরা বাড়ি ফিরে গেলেন। অত্যাচারীর একটা স্বভাব হলো এই যে সে কখনো কাউকে বিশ্বাস করে না, নিজের স্ত্রী পুত্রকেও না। রাজার চরেরা ছদ্মবেশে ঘুরে ঘুরে সকল খবর এনে রাজার কানে দিত,
হাটে মাঠে পথে ঘাটে প্রজাদের ঘরে ঘরে চরেরা ছদ্মবেশে ঘুরে বেড়ায়। মন্ত্রীর বাড়ি অনেক প্রজা এসে কি মন্ত্রণা করে গেছে এ খবর রাজার কানে যেতে বেশি দেরি হলো না। রাজা একটি দুর্গের মধ্যে মন্ত্রীকে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন। দুর্গের মাথায় একখানি ছোট্ট ঘরে মন্ত্রী থাকতেন। কেউ সেখানে যেতে পারত না। দিনরাত দুর্গের বাইরে সিপাহীরা পাহারা দিত। ধীরে ধীরে সব খবর মন্ত্রীর স্ত্রীর কানে পৌঁছালো। তিনি ছিলেন মন্ত্রীর মতো বড় ভালো এবং বুদ্ধিমতী। তিনি কেঁদে কেঁদে আকুল হলেন না। স্থিরভাবে ভাবতে লাগলেন কি করে মন্ত্রীকে উদ্ধার করা যায়। সন্ধ্যার পর মন্ত্রীর স্ত্রী রোজ দুর্গের পিছনের দিকে গিয়ে বসে থাকতেন। তিনি চারিদিকে চেয়ে চেয়ে দেখতেন আর ভাবতেন কি করে মন্ত্রীকে উদ্ধার করা যায়। মন্ত্রীর ঘর থেকে দুর্গের দেওয়াল সোজাভাবে একেবারে দুর্গের নিচ পর্যন্ত চলে গেছে। নিচে পাহাড় ও পাথরের স্তূপ। ওপর থেকে লাফিয়ে পড়লে মানুষ একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। ঘর থেকে মন্ত্রী দেখলেন রোজ সন্ধ্যায় কে একজন দুর্গের নিচে বসে থাকে। মন্ত্রী তাঁর স্ত্রীকে চিনতে পারলেন। দুর্গের ওপর থেকে মন্ত্রী ভাবতেন আর নিচে থেকে ভাবতেন মন্ত্রীর স্ত্রী। পালাবার কোনো পথ তাঁরা দেখতে পেতেন না। কিন্তু মানুষের অসাধ্য কিছুই নেই। যাদের বুদ্ধি ও ধৈর্য আছে তারা সংসারে অসাধ্য সাধন করতে পারেন। অনেক ভেবে চিনতে মন্ত্রী পালাবার একটা উপায় খুঁজে বের করলেন। এক সন্ধ্যায় যখন মন্ত্রীর স্ত্রী এসে দুর্গের নিচে বসলেন, অমনি ওপর থেকে একখানা পাতা এসে নিচে পড়ল। পাতায় একটি নুড়ি বাঁধা। পাতায় লেখা ছিল, আসছে কাল সন্ধ্যায় একটি গোবরে পোকা, একটু মধু, খুব লম্বা একগাছি রেশমের সুতো, একগাছি শক্ত সুতো, একগাছি সরু দড়ি, একগাছি মাঝারি দড়ি আর একগাছি মোটা দড়ি আনবে। পাতাটি আঁচলে লুকিয়ে মন্ত্রীর স্ত্রী বাড়ি ফিরে গেলেন। এদিকে মন্ত্রী দুর্গে বসে সারাদিন মনে মনে ভাবলেন পালাবো কিনা। দুর্গে থেকেই বা লাভ কি? পালিয়ে গিয়ে হয়তো হতভাগ্য দেশের জন্য কিছু করা যেতে পারে। অনেক ভেবে বিচার করে মন্ত্রী পালানোই ঠিক করলেন। নিজের প্রাণের জন্য পালাবার লোক মন্ত্রী ছিলেন না। দেশের দুঃখই তাঁর অন্তরকে অস্থির করে তুলেছে। পরদিন সন্ধ্যার পর মন্ত্রীর স্ত্রীকে আবার দুর্গের নিচে দেখা গেল। অমনি ওপর থেকে কয়েকটা পাতা এসে মন্ত্রীর স্ত্রীর সামনে পড়ল। তাতে লেখা ছিল, বড় দড়ির এক মাথায় মাঝারি দড়ি, তার মাথায় সরু দড়ি, তার মাথায় শক্ত সুতো এবং তার ওপর রেশমি সুতো বাঁধো। রেশমি সুতোর অন্য মাথা গোবরে পোকার লেজে বেঁধে দাও। পোকার মাথায় এক ফোঁটা মধু মাখিয়ে তাকে আমার দিকে মুখ করে ছেড়ে দাও। অতি অল্প সময়ের মধ্যে মন্ত্রীর স্ত্রী একে একে সব কাজ শেষ করলেন। গোবরে পোকা মধুর গন্ধ পেয়ে মনে করল ওপর থেকে গন্ধ আসছে। ধীরে ধীরে পোকা ওপরের দিকে উঠতে আরম্ভ করল। শেষকালে একেবারে মন্ত্রীর হাতের কাছে এসে উপস্থিত হলো। মন্ত্রী তার গা থেকে রেশমি সুতোটি ধরে টানতে লাগলেন। তাতে ধীরে ধীরে সরু দড়ি, মাঝারি দড়ি ও মোটা দড়ি মন্ত্রীর হাতে এসে পৌঁছালো। দরজার সঙ্গে শক্ত করে মোটা দড়ির মাথাটি তিনি বাঁধলেন। তারপর ধীরে ধীরে দড়ি বেয়ে অতি সহজে নিচে নেমে এলেন। স্ত্রীকে নিয়ে মন্ত্রী বনের ভিতর দিয়ে পালিয়ে গেলেন। যেতে যেতে তারা সেই রাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেলেন। কিছুদিন পরেই শত্রুর হাতে রাজা প্রাণ দিলেন। সুযোগ বুঝে মন্ত্রী আবার দেশে ফিরে এলেন এবং রাজার শিশুপুত্রকে সিংহাসনে বসিয়ে রাজ্য চালাতে আরম্ভ করলেন। মন্ত্রীর গুণে দেশে শান্তি ফিরে এলো এবং প্রজাদের মুখে হাসি ফুটল। ভালো থাকুন বন্ধুরা। কখনো নিজেকে দুর্বল ভাববেন না। নিজেকে দুর্বল ভাবা মস্ত বড় পাপ। এ পৃথিবীর ইতিহাস আত্মবিশ্বাসী মানুষদের। জীবনে যে কোনো পরিস্থিতিতেই আত্মবিশ্বাসী থাকুন, ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি কাজে লাগান। সফল আপনি অবশ্যই হবেন।